নমস্কার, বাংলা স্ফিয়ারের তানাশাহি পর্বের পরের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এটা যে কত নম্বর ভিডিও সত্যি কথা বলতে কি তা আমি ভুলেই গেছি। সে যাই হোক, আজকে থেকে আমি রাজনীতি রাঙিনায় প্রবেশ করলাম। অর্থাৎ এবার থেকে এমার্জেন্সি হওয়া, এমার্জেন্সি চলাকালীন যা যা হয়েছিল এবং তার পরবর্তীকালে কি হয়েছিল এবং এমার্জেন্সি সুদূর প্রসারী ফল যেটা ভারতবর্ষ আমার ধারণা আজও বয়ে চলেছে, ভবিষ্যতেও হয়তো বয়ে চলবে, সেইটা নিয়েই আমি আমার এই কিস্সা এমার্জেন্সিকা আমি শেষ করব। দেখুন, 1973-74 সালে একদিকে তো দেশে প্রবল আর্থিক সংকট, যার কথা আমি আপনাদের সবিস্তারে বলেছি, এবং যেন তেন প্রকারেণ দেশের রাজস্ব বাড়াতে প্রণব মুখোপাধ্যায় জুনিয়র মোস্ট মন্ত্রী তিনি কি কি পরিকল্পনা নিয়েছিলেন সেই আলোচনাও করেছি। আজকে আমি বলছি যে 1973-74 সালে দুটি প্রান্তের দুটি আন্দোলন কংগ্রেস এবং ইন্দিরা গান্ধীকে এবং তাদের সরকারের ভিত একেবারে নাড়িয়ে দিয়েছিল। আশ্চর্যজনকভাবে দুটিই ছিল ছাত্র আন্দোলন। প্রথমটি গুজরাটে, দ্বিতীয়টি বিহারে। প্রথমটির নাম ছিল নবনির্মাণ আন্দোলন আর দ্বিতীয়টির নাম সর্বাত্মক বিপ্লব। এখানে বলে রাখি যে পৃথিবীর বেশিরভাগ দেশেই যখনই অত্যাচার, অনাচার, তানাশাহি ইত্যাদির বিরুদ্ধে মানুষের খুব পুঞ্জীভূত হয়, সেটা প্রথম ভাষা পায় ছাত্র যুব আন্দোলনের মধ্যে দিয়ে। আপনি আমেরিকার দিকে তাকান, ভিয়েতনাম বিরোধী যে আন্দোলন আমেরিকায় হয়েছিল তার পুরোভাগে ছিল ছাত্ররা। এমনকি এই গাজা নিয়ে আমেরিকান বিদেশ নীতির সমালোচনা করতে গিয়ে এক সে বাড়কার এক আমেরিকান ইউনিভার্সিটিতে ছাত্রদের কি দুরবস্থার মধ্যে পড়তে হয়েছে তার জ্বলন্ত উদাহরণ তো আমাদের হাতেও আছে। তখন ভারতবর্ষও তার ব্যতিক্রম ছিল না। আমাদের এই মুজে যাওয়া পশ্চিমবঙ্গও নয়। মাঝে মাঝেই আমি অনুতাপ করে আপনাদেরকে বলি, আর ব্যক্তিগত আলোচনায় তো বলি, যে সমাজে ছাত্ররা প্রতিষ্ঠানের গায়ে ঘা বাছিয়ে দিয়েছে সেই সমাজে কিছু হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সে যাই হোক, ফিরে যাই 73-74 সালে। গুজরাটের ছাত্র আন্দোলন দিয়েই না হয় শুরু করা যাক। গুজরাটের ছাত্র আন্দোলন শুরু হয়েছিল একেবারেই একটি মামুলি বিষয় নিয়ে। আহমেদাবাদের একটি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্ররা হঠাৎ হোস্টেল ও খাবারের মূল্যবৃদ্ধি নিয়ে আন্দোলন শুরু করে। সবসময় হোস্টেল ফি আর হোস্টেলের খাবার যদি দাম কেউ বাড়ায় তাহলে ছাত্ররা সহজে মানতে চায় না। আমি হিন্দু হোস্টেলেও একই ঘটনা দেখেছি, অন্যত্রও একই জিনিসের প্রতিফলন হতে দেখেছি। সঙ্গে সঙ্গে এই আন্দোলন গুজরাট বিশ্ববিদ্যালয়ে সংক্রামিত হয়ে যায়। কিভাবে হলো, কেন হলো, সেটা আমি এতদিন পরে অত বিস্তারিত বলতে পারবো না। কিন্তু আমরা যেটা দেখেছিলাম যে এই ধর্মঘটি বিক্ষোভরত ইঞ্জিনিয়ারিং ছাত্রদের সমর্থনে 1974 জানুয়ারি মাসে গোটা রাজ্য জুড়ে লাগাতার ছাত্র ধর্মঘট শুরু হয়ে যায়। ধীরে ধীরে বড় শহরগুলির মধ্যবিত্ত সমাজ, এমনকি শ্রমিকদেরও একটা বড় অংশ ছাত্রদের সমর্থনে রাজপথে নামে। তার মানে একেবারে একটা ছোটোখাটো মামুলি বিষয় নিয়ে একটি ইঞ্জিনিয়ারিং কলেজে একটা স্ফুলিঙ্গ দেখা দিয়েছিল। সেই স্ফুলিঙ্গটি চোখের নিমেষে প্রায় দাবানলের মতো
গোটা গুজরাট জুড়ে ছড়িয়ে পড়ল। প্রথমে বাকি ছাত্র সমাজ, তারপরে মিডল ক্লাস, তারপরে ওয়ার্কিং ক্লাস, সবাই র্যালি করতে শুরু করলো ছাত্রদের পিছনে এবং সবাই মিলে রাজপথে নেমে গেল। তখন আন্দোলনের দাবিটা একেবারে ভিন্ন মুখে চলে গেল। তারা দাবি করতে থাকলেন গুজরাটের মুখ্যমন্ত্রী চিমনভাই প্যাটেলকে অবিলম্বে ইস্তফা দিতে হবে। পুলিশের সঙ্গে নানা জায়গায় ধর্মঘটীদের সংঘর্ষ হতে শুরু করলো। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার উপক্রম হলে শান্তি ফেরাতে সেনাবাহিনীকেও ডাকতে হলো। দিল্লিতে ইন্দিরা গান্ধীর ওপর এমন চাপ সৃষ্টি হতে শুরু করলো যে তিনি চিমনভাইকে ইস্তফা দিতে বাধ্য করলেন। রাজ্যপাল বিধানসভা মুলতবি করে দিলেন। আন্দোলন কিন্তু তাতেও স্তব্ধ হলো না। সুযোগ বুঝে বিরোধীরা তখন দাবি করতে শুরু করলেন বিধানসভা ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন করতে হবে। তখন রাজ্যের গুজরাটের 167 জন বিধায়ক ছিলেন, তার মধ্যে 140 জনই ছিলেন কংগ্রেসের। সংগঠন কংগ্রেস অর্থাৎ কংগ্রেস 69-এ পার্টি স্প্লিট হওয়ার পরে প্যারেন্ট বডি, যেটা ওই জেরন্টোক্রেসি দ্বারা পরিচালিত ছিল, কামরাজ উতুল্য ঘোষদের, নিজলিঙ্গাপ্পাদের কংগ্রেস, তার নাম ছিল কংগ্রেস অর্গানাইজেশন। সেই জন্যেই আমরা বাংলায় এটাকে সংগঠন কংগ্রেস বলি। 140 জন ছিল ইন্দিরা কংগ্রেসের, 15 জন ছিলেন সংগঠন কংগ্রেসের। ভুলে গেলে চলবে না, গুজরাট কিন্তু মোরারজি দেশাইয়েরও রাজ্য ছিল। ফলত গান্ধীবাদী প্রাচীনপন্থী কংগ্রেসীদের গড় বলতে যেটা বোঝায় তার মধ্যে কিন্তু গুজরাটও পড়তো। এখন আর নেই, এখন সবই ইতিহাস হয়ে গেছে, কিন্তু তখন এটা তো সত্য ছিল। ছাত্রদের 15 জন বিধায়ক এই সংগঠন কংগ্রেসের ছাত্রদের দাবির সমর্থনে হঠাৎ করে একসঙ্গে বিধানসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়ে দেন। তাদের দেখা দেখি জনসংঘের অর্থাৎ প্রিকারসার টু বিজেপি, জনসংঘের 2 জন বিধায়ক ছিলেন, তারাও ইস্তফা দিয়ে দিলেন। ছাত্রদের লাগাতার চাপে শেষ পর্যন্ত কংগ্রেস এবং বিরোধী সব মিলিয়ে 95 জন বিধায়ক ইস্তফা দিলে বিধানসভা ভেঙে দেওয়া ছাড়া রাজ্যপালের সামনে আর কোনো রাস্তা খোলা থাকলো না। পরের নির্বাচনে কংগ্রেস হেরে গেল, তৈরি হলো বিরোধীদের সরকার। গোটা আন্দোলনে 130 জন মানুষ প্রাণ হারিয়েছিলেন, 3000 জন আহত হয়েছিলেন, গ্রেফতার হয়েছিলেন কম করেও 8000 জন, এবং আহত, নিহত, গ্রেপ্তার এই যে তালিকা, সেই তালিকার বেশিরভাগই ছিলেন গুজরাটের ছাত্র। ভারতের রাজনীতির ইতিহাসে গুজরাটের এই নবনির্মাণ আন্দোলনই একমাত্র লাগাতার আন্দোলন যার প্রভাবে বিপুল গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকা একটা সরকারের পতন হয়েছিল। চারটিখানি কথা নয়, একটা ছাত্র আন্দোলন কি করতে পারে তার প্রমাণ যদি কেউ চায় তাহলে তিনি একবার গুজরাটের দিকে তাকাতে পারেন এবং 73-74 সালে সে রাজ্যে ঘটে যাওয়া নবনির্মাণ আন্দোলনের কথা স্মরণ করতে পারেন। সক্রিয় রাজনীতিতে হাতেখড়ি হয়েছিল আরও একজনের, যিনি প্রায় 4 দশক পরে দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন,
তার নাম কি? নো প্রাইজ ফর গেসিং, নরেন্দ্র দামোদর দাস মোদি। 1974 ফেব্রুয়ারি মাসে একবার আহমেদাবাদে গেলেও এই নবনির্মাণ আন্দোলনের সঙ্গে কিন্তু জয়প্রকাশ নারায়ণের কোনো প্রত্যক্ষ যোগাযোগ ছিল না। তিনি নেতৃত্ব দিয়েছিলেন প্রধানত বিহারের ছাত্র আন্দোলনের, যেটা অচিরে গোটা দেশব্যাপী ছড়িয়ে পড়েছিল। তারিখের বিচারে বিহারের ছাত্র আন্দোলন শুরু হয়েছিল গুজরাটের আগেই। গুজরাটের মতো বিহারের আন্দোলনের চরিত্র অরাজনৈতিক ছিল না। সিপিআই এর ছাত্র ও যুব শাখা সহ প্রায় সব কয়টি বিরোধী দল ধীরে ধীরে এই বিহার আন্দোলনে সক্রিয় অংশ নিতে শুরু করে দেয়। গুজরাটের মতো বিহারে ছাত্র আন্দোলন কিন্তু গোটা রাজ্যে প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারেনি। বিবেকের ডাকে সাড়া দিয়ে দলমত নির্বিশেষে বিধায়কদের ইস্তফা দানে অনুপ্রাণিতও করা যায়নি। কংগ্রেসি সরকারের পতনও ঘটানো যায়নি। বস্তুত নেতৃত্বে জয়প্রকাশ নারায়ণ না থাকলে বিহারের আন্দোলন নিয়ে বাকি ভারতবর্ষের আদৌ কোনো মাথা ব্যথা থাকতো বলে মনে হয় না। এই যে দুটো রাজ্যের মধ্যে তারতম্য, অর্থাৎ গুজরাট, আমরা দেখবেন যখনই এমার্জেন্সির আলোচনা হয় তখনই আমরা অবশ্যই জয়প্রকাশ নারায়ণের প্রসঙ্গ আসে, আর কান টানলে মাথার মতো তার সঙ্গে চলে আসে বিহারের ছাত্র আন্দোলন, লালু প্রসাদ যাদব, নীতিশ কুমার, রামবিলাস পাসওয়ান, কর্পূরী ঠাকুর ইত্যাদিদের আন্দোলনের কথা। কিন্তু আন্দোলনের কার্যকারিতা মানদণ্ডে বিহারের চাইতে গুজরাটের নবনির্মাণ আন্দোলন অনেক 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 ধাপে গিয়েছিল। সামান্য একটা ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র আন্দোলন, সেটা প্রথমে পরিণত হলো সামগ্রিক ছাত্র আন্দোলনে, তারপরে সেটা সামাজিক চেহারা পেয়ে গেল, তাতে মধ্যবিত্ত এবং খেটে খাওয়া মানুষ তারা সামিল হলেন। তারপরে একের পর একেবারে খুব রুদ্ধশ্বাস নাটকের মতো শেষ পর্যন্ত বিধানসভা ভেঙে দিতে হলো 140 জন বিধায়ক নিয়ে। তার কিছুদিন আগেই যে কংগ্রেস দল গুজরাটে সরকার গড়েছিল, তারা পরের ভোটে পরাজিত হয়ে ভোকাট্টা হয়ে গেল। বিহারে কিন্তু সেসব কিছু হয়নি। বস্তুত বিহার আর এমার্জেন্সি আমরা একই নিঃশ্বাসে বলে থাকি শুধু একজন ব্যক্তির উপস্থিতি এবং নেতৃত্বের কারণে, তার নাম জয়প্রকাশ নারায়ণ। তাহলে বিহারে হয়েছিলটা কি? 1974 ফেব্রুয়ারি মাসে পাটনা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়ন একটি রাজ্য স্তরের কনভেনশন ডেকে বিহার ছাত্র সংঘর্ষ সমিতি নামের একটি কমিটি গঠন করে। লালু প্রসাদ যাদব হন সেই কমিটির সভাপতি। নীতিশ কুমার, সুশীল কুমার মোদি, রামবিলাস পাসওয়ানের মতো পরে বিখ্যাত হওয়া নেতারা হন লালুর সহযোগী। গোড়ায় গুজরাটের মতো বিহারেও আন্দোলনের মূল দাবি ছিল শিক্ষায় ক্রমবর্ধমান খরচ নিয়েই। ধীরে ধীরে তা হিংসাত্মক আকার ধারণ করে। পাটনায় পুলিশের গুলিতে মৃত্যু হয় 3 জন ছাত্রের। সে বছর মার্চ মাসের শেষ দিকে সংঘর্ষ সমিতি জয়প্রকাশকে অনুরোধ করে তাদের আন্দোলনে নেতৃত্ব দেওয়ার জন্য। বর্ষিয়ান এই গান্ধীবাদী নেতা তখন
বিনোবা ভাবের ভূদান আন্দোলন থেকে অনেকটাই সরে এসেছেন। ছাত্রদের অনুরোধে জয়প্রকাশ সম্মতি জানালেন। তারপরেই খেলা ধীরে ধীরে বদলে যেতে শুরু করল। গুজরাট আন্দোলন যদি চিমনবাইকে গদিচ্যুত করে থাকে, জয়প্রকাশ নারায়ণ তাহলে একা হাতে একটা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলে প্রবল প্রতাপশালী ইন্দিরা গান্ধীকে ক্ষমতাচ্যুত করতে সক্ষম হয়েছিলেন। সাদেকি লোকে তাকে লোকনায়ক বলে কুর্নিশ জানায়, সেলাম করে, এবং জয়প্রকাশের শত্রু মিত্র সকলেই স্বীকার করেন স্বাধীন ভারত তার আগে বা পরে এই জয়প্রকাশের আন্দোলনের সমতুল কোনো আন্দোলন দেখেনি, ভবিষ্যতে দেখবে কিনা তা নিয়েও ঘোরতর সংশয় আছে। তার আগে বেশ কিছুদিনের জন্য জয়প্রকাশ সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রেখেছিলেন। অতএব প্রশ্ন উঠতে পারে, 60-এর দশকের মাঝামাঝি কি এমন হলো যে সেই বানপ্রস্থ থেকে তিনি প্রবল উৎসাহে আবার রাজনীতির মঞ্চে প্রত্যাবর্তন করলেন? জয়প্রকাশ একটি পত্রিকা সম্পাদনা করতেন। সেই পত্রিকাটির নাম ছিল এভরি ম্যানস উইকলি। তাতে তিনি নিজেই দিয়েছিলেন এর জবাব। 74 সালের 3রা আগস্ট তার নিজের এই কাগজে জয়প্রকাশ নারায়ণ নিজের নামে কেন তিনি রাজনীতি থেকে নিজেকে এতকাল সরিয়ে রাখার পরে ফের লালু প্রসাদ ইত্যাদিদের অনুরোধ শিরোধার্য করে রাজনীতির ময়দানে নামতে চলেছেন, তার সমর্থনে নিজের বক্তব্য পেশ করেছিলেন। তিনি লিখেছিলেন, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম কিভাবে একটা রাস্তা বের করা যায়। আমার লক্ষ্য বা উদ্দেশ্যে কোনো পরিবর্তন হয়নি, কিন্তু সেই লক্ষ্য পূরণের সঠিক রাস্তাটি কি হতে পারে তা আমি অনুসন্ধান করে বেড়াচ্ছিলাম। একটা রাজনৈতিক ঐকমত্য তৈরির ব্যর্থ চেষ্টায় আমি 2টি বছর অতিবাহিত করেছি, তাতে কোনো ফলই হয়নি। ঠিক সেই সময় আমি প্রত্যক্ষ করলাম গুজরাটের ছাত্র সমাজ কিভাবে আমজনতার স্বতঃস্ফূর্ত সাহায্যে রাজ্যে একটা বড় রাজনৈতিক পরিবর্তন ঘটিয়ে ফেলল। তখনই আমি উপলব্ধি করলাম এটাই সঠিক রাস্তা। তার মানে গুজরাট নবনির্মাণ আন্দোলন পথ দেখিয়েছিল স্বয়ং জয়প্রকাশকেও, এবং সেটা অকুণ্ঠভাবে জয়প্রকাশ নিজের কাগজে স্বহস্তে লেখা নিবন্ধে কবুলও করে গিয়েছেন। বিহারে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিতে সম্মতি জানানোর বছর 4 আগে জয়প্রকাশ মুজফ্ফরপুর জেলার নকশাল উপদ্রুত এলাকায় বেশ কিছুদিন কাটিয়েছিলেন। সেখানেই গ্রামীণ ভারতের চরম দারিদ্র্য, দুরবস্থা, অসাম্য, শোষণ, অনগ্রসরতা, স্থবিরতা এবং মানুষের হতাশাবোধ দেখে তার নতুন করে চোখ খুলে গিয়েছিল। তখনই তার মনে হয়েছিল এই অবস্থার বদল ঘটাতে নতুন রক্তের প্রয়োজন বিদ্রোহী ও আদর্শনিষ্ঠ ছাত্র ও যুব সমাজকে। তার পাশাপাশি চাই মধ্যবিত্ত মানুষ ও বুদ্ধিজীবীদের সমর্থন।
এই ভাবনা থেকেই জন্ম নেয় তার নতুন সাপ্তাহিক পত্রিকা। জয়প্রকাশ গঠন করেন তার নিজস্ব সংগঠন সিটিজেন্স ফর ডেমোক্রেসি, সংক্ষেপে তাকে বলতো সে সময় সিএফডি। জয়প্রকাশের কথায় 1973 সালেই তার মনে হয়েছিল 42-এর মতো দেশে আরেকটি অহিংস বিপ্লব সংগঠিত করার সময় এসে গিয়েছে। অন্তরাত্মার সেই ডাকে সাড়া দিয়েই তিনি সিদ্ধান্ত নেন ছাত্র যুবাদের নতুন বিপ্লবে সামিল করানোর। সে সময় নিজের পত্রিকায় জয়প্রকাশ ধারাবাহিকভাবে যে লেখাগুলি লিখেছিলেন তার মূল কথাটি ছিল গোটা দেশ জুড়েই রাজনৈতিক নেতৃত্বের নৈতিক মান একেবারে তলানিতে এসে ঠেকেছে। সাধারণ মানুষ এই বিশ্বাসে এসে পৌঁছেছে, আমি কোট করছি, যে দেশের অধিকাংশ মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত সভাপতি থেকে সাংসদ, সব স্তরের কর্মচারী আদতে চরম দুর্নীতিগ্রস্ত। কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরাও এই ধারণা থেকে মুক্ত নন। এমনকি প্রধানমন্ত্রীর নিজস্ব ভাবমূর্তিটিও মেঘাচ্ছন্ন হয়ে পড়েছে। শহুরে মানুষের কাছে ছবিটি আরও বেশি অন্ধকারাচ্ছন্ন। এরপরেও কি এই সিদ্ধান্তেই উপনীত হতে হয় না যে দেশে আজ রাজনীতি কিংবা প্রশাসনে নীতি নৈতিকতা বলে আর কিছুই অবশিষ্ট নেই? দেখুন, জয়প্রকাশ নারায়ণের স্টেচার এমন একটা বিন্দুতে ছিল যে ইচ্ছে করলে তিনি জওহরলাল নেহরুর আগে বা পরে হাসতে হাসতে দেশের প্রধানমন্ত্রী হতে পারতেন। কংগ্রেস দলের ভিতরে তার সে জনপ্রিয়তা ছিল, কিন্তু তিনি সক্রিয় রাজনীতিকে রিনাউন্স করে দিয়েছিলেন। তিনি ক্ষমতার রাজনীতির অন্ধকার গলিতে পা দেবেন না বলে সমাজ সেবামূলক কাজ করে গেছেন সারাটা জীবন। কখনো তিনি বিনোবা ভাবের সঙ্গে থেকেছেন, তার ভূদান আন্দোলনের শরিক হয়েছেন। কখনো তিনি নিজের রাজ্য বিহারে মুজফ্ফরপুরের গ্রাম থেকে গ্রামান্তরে কখনো হেঁটে, কখনো রিক্সায়, কখনো টাঙায় ঘুরে বেরিয়ে এই যে সেই চত্বরে হঠাৎ করে নকশালবাদীদের সহিংস আন্দোলন কি করে এত জনপ্রিয় হয়ে উঠল এবং কিভাবেই বা হিংসার পথ থেকে এই ছেলেগুলোকে বের করে আনা যায়, এই দ্বৈত দুর্ভাবনা নিয়ে তিনি মুজফ্ফরপুর চষে বেড়ালেন। মুজফ্ফরপুর চষে বেড়াতে গিয়ে তার দিব্যদৃষ্টি খুলে গেল। তিনি বুঝলেন ইন্ডিয়া হ্যাজ এন্টার্ড এ রটন স্টেট, যার নিরাময় কোনো হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ডোজ দিয়ে হবে না। আদৌ নিরাময় যদি করতে হয় তাহলে ঝাঁকুনি দিতে হবে। সেই ঝাঁকুনি দেওয়ার জন্য প্রয়োজন একটা আন্দোলন, প্রয়োজন আদর্শনিষ্ঠ আত্মত্যাগী ছাত্র যুব সমাজ, প্রয়োজন মধ্যবিত্ত মানুষ, প্রয়োজন বুদ্ধিজীবী। এদের সকলকে যদি একজোট করা যায় তাহলে জয়প্রকাশ জানতেন তিনি ইন্দিরা গান্ধীর রাতের ঘুম কেড়ে নিতে পারেন। ঠিক সেটাই করেও ছিলেন।
সেই গল্পে আসবো পরে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। নমস্কার।